স্যার আমাকে একটু হোস্ট করে দেন, আপনাকে হোস্ট করা হয়েছে। হ্যাঁ স্যার আমাকে একটু হোস্ট করে দেন। ঠিক আছে। আপনি সাদ্দাম? জি, সাদ্দাম হোসেন, রুল 7। ঠিক আছে। আর তো দিছেন আশরাফুল ইসলাম, এটা না তো? হ্যাঁ সরি, স্যার দিছেন তো আশরাফুল ইসলাম, দিছেন হলো আশরাফুল ইসলাম, এটা না? সাদ্দাম হোসেন, রুল 7। এটা ক্যান্সেল করে, হ্যাঁ সাদ্দাম হোসেন চাইলে তো এটা বললাম না। চলে দেখলে আসবে। স্বাস্থ্য আসছে কেন বারবার? করছে জানা জানা আসছে কেন? কোথায় আপনার নাম কোথায়? হ্যাঁ, আমার নামটা লেখেন, SHA লেখলে আসবে, SHADDAM লেখলে এসে পড়বে। করছিস হয় না কেন? স্যার পার্টিসিপেট এখানে ক্লিক করেন তাহলে SAD লিখলে আর চলে আসবে। হ্যাঁ জি স্যার, হয়েছে স্যার, জি স্যার ধন্যবাদ। হয়েছে। দেখেন Recording stopped. Recording in progress. দেখেন আমরা আমাদের যে অ্যাবজর্পশন ওভারহেড কস্ট অবজেক্ট, আলটিমেটলি এটা পুরোটা স্ট্রাকচার এরকম যে আমরা যা বলছিলাম এখান থেকে আসছিলাম আমরা আসতে যাওয়া লাগবে, এখানে শেষ হলে কস্ট অবজেক্টে চলে যাব, তখনই কিন্তু আমাদের ইট কস্ট যেটা বলছিলাম বেড়ে যাবে। তার মানে আমরা যদি অ্যাবজর্পশন কস্টটি আমি করছি, আমি লাস্টটা দেখছি আমরা, ঠিক আছে? দেখেন কস্ট আমরা কি বলছিলাম, আমরা যে এলিমেন্ট কাটবো, দেখেন আমরা বলছিলাম, দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেব, ডাইরেক্ট লেবার দেব, ডাইরেক্ট এক্সপেন্স দেব, ঠিক আছে? প্লাস তার মানে বলতে খেয়াল করে দেখেন ফ্যাক্টরি ওভারহেড বোথ ফিক্সড আর ভেরিয়েবল দুটোই, ফ্যাক্টরি ওভার পুরোটা আমরা দেবো ফ্যাক্টরি ওভার, তার মানে ফিক্সড প্লাস ভেরিয়েবল বোথ, এই দুটো যখন দেব আমরা, আমার খেয়াল করে দেখেন আমরা এখানে দেব ফ্যাক্টরি ওভার, অনলি ফ্যাক্টরি ওভার দেব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই মানে অ্যাবজর্ব ফ্যাক্টরি ওভার নট অ্যাকচুয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু খেয়াল লক্ষ্য করে দেন অ্যাকচুয়াল যাবে, ডাইরেক্ট লেবার যাবে অ্যাকচুয়াল যাবে, ডাইরেক্ট এক্সপেন্স যাবে অ্যাকচুয়াল যাবে, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়াল যাবে, বাট ফ্যাক্টরি ওভার যাবে অ্যাপ্লাইড বা অ্যাবজর্ব। এটা কিভাবে করে, এটা শেষ হলে এই সবগুলো হওয়ার পরে
এক মিনিট আছেন। শোনা যায় এবার? ঠিক আছে, স্যার শোনা যায়? Fine, দেখেন ইয়েস স্যার, শোনা যায়। আমাদের আলটিমেটলি অ্যাবজর্ব কস্টিং অনুযায়ী কস্ট ইউনিট কস্ট বের করতে হবে। দেখেন এখানে অ্যাকচুয়াল কস্ট দেবো আমরা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার দেবো অ্যাকচুয়াল, মনে করেন অ্যাকচুয়াল কস্ট। ম্যাটেরিয়াল কিভাবে দেবো আমরা প্রথমে চ্যাপ্টার 2 তে শেষ করছি আমরা, তাই না? ম্যাটেরিয়াল কিভাবে আমরা ওয়ার্কিং কস্ট দেবো বা ইয়েতে দেবো, শেষ করছিলাম আমরা কি জি স্যার। করছিলাম? জি কিভাবে করছিলাম মনে আছে? বেশ একটা মনে নেই, আবার ই করেন। কিভাবে করছিলাম? কেন মনে নাই আমাদের? ওয়ার্কিং প্রসেসে ইনভেন্টরি কিভাবে করছি আমরা? কোনো একটা ফিফো লিফো বা ওয়েট অ্যাভারেজ যে কোনো একটা মেথড কনসিড ফলো করে দিব, বুঝলাম না কি? ঠিক আছে জি স্যার। ঠিক আছে স্যার। তাহলে বলতে পারেন না কেন? ডাইরেক্ট লেবার ডাইরেক্ট লেবার বুঝতে কোনো প্রবলেম নাই, সরাসরি আমরা কোনটা চেয়ারে কত লাগছে, টেবিলে কত লাগছে সরাসরি আইডেন্টিফাই করা সম্ভব। সিমিলার ওয়েতে আমরা ডাইরেক্ট এক্সপেন্স বলছিলাম, কোনো সমস্যা নাই, এটা স্পেশাল ডিজাইন, স্পেশাল ইস্যু, তাই সরাসরি আইডেন্টিফাই করা এটা কোনো সম্ভব ইস্যু না। সমস্যা ছিল ওভারহেডকে নিয়ে আমরা বলছিলাম, ফ্যাক্টরি ওভারহেডকে। আমরা ওভারহেডের মধ্যে আমরা বলছি নট, দেখেন ওভারহেডকে 3 ধরনের ওভারহেড থাকে নরমালি, ফ্যাক্টরি ওভারহেড, দিস ওয়ান, এন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং, 3 ধরনের ওভারহেড থাকে। ফার্স্ট কোশ্চেন ছিল, আমাদের প্রবলেম ছিল যে আমাদের আইটেম ছিল হাজার হাজার আইটেমকে প্রথমে 5 ধরনের কস্ট সেন্টার ভাগ করে নিয়েছি, সরাসরি অ্যালোকেট করে। আমরা বলছিলাম স্টেপ 1 থেকে 2 তে, স্টেপ 1 আইডেন্টিফাই করছিলাম জেনারেল লেজার যে কস্টগুলো ছিল সব কস্টগুলো আইডেন্টিফাই করছিলাম স্টেপ 1। 2 তে এসে করলাম কি 5 ধরনের 5 টাইপস বলছিলাম, 5 টাইপ কস্ট সেন্টার আইডেন্টিফাই করলাম এবং করে এই কস্টগুলোকে স্টেপ 1 এর কস্টগুলোকে অ্যালোকেট করে দিচ্ছি। যে লাভটা হলো আমাদের, যে বেনিফিট কি হলো, এখানে হয়তো স্টেপ 1 এ হয়তো আমাদের কয়েকশো আইটেম ছিল। আপনারা যারা রিয়েল লাইফ জেনারেল লেজার দেখেন বড় কোম্পানির, দেখবেন জেনারেল লেজারের মধ্যে দেখবেন এক্সপেন্ডিচার আইটেম কয়েকশো থাকে,
লেজারের মধ্যে কয়েকশো আইটেমকে আমরা কি করলাম, আমরা জাস্ট ক্লাস অ্যালোকেট করে আমরা জাস্ট লেজার মতো যেমন লেজার করে অ্যালোকেট করে আমরা 5 ধরনের কস্ট সেন্টারে সেকেন্ড স্টেপে এসে আমরা ভাগ করে নিলাম। তার মানে কি লাভ হলো এখানে হাজার হাজার আইটেম, কয়েকশো আইটেম ছিল, এখানে অনলি 5 টাইমস, 5টা হবে না, যেহেতু এখানে 3টা হতে পারে, 2টা হতে পারে, হ্যাঁ, মোর দেন 5 টাইপস হবে আইটেম। তাহলে কাজটা সহজ হয়ে গেল কিছুটা, তাই না? 2 হলো লাস্ট ক্লাস করছি আমরা। 3তে আইসা দেখেন, 3তে আইসা আমরা যে কাজটা করছি এটা লাস্ট ক্লাস শেষ করছি আমরা বলি জেনারেল ওভারহেড ছিল। জেনারেল ওভারহেডকে আমরা এই 4 ধরনের কস্ট সেন্টারের মধ্যে আমরা অ্যাপোর্শন করছি। অ্যাপোর্শন মানে ডিস্ট্রিবিউশন বা রেশিও অনুযায়ী ভাগ করে দেওয়া। অ্যাপোর্শন মানে হলো রেশিও অনুযায়ী ভাগ করে দেওয়া। লাস্ট ক্লাসে কিন্তু এটাও কমপ্লিট করছে, মনে আছে? হ্যালো, জি স্যার। লাস্ট ক্লাসের মধ্যে অ্যাপোর্শন বল এটা পদ্ধতি, তার মানে লাস্ট ক্লাস যা করছে আমরা করার পরে দেখেন আমাদের কস্টগুলা 4 ধরনের সেন্টারে চলে আসছে। জেনারেল ওভারহেডটা আমাদের বন্ধ হয়ে ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হইয়া আমাদের 4 ধরনের কস্ট সেন্টার আসছে। 4 ধরনের। এক ধরনের কস্ট সেন্টার হলো আমাদের এই প্রোডাকশন এরিয়া, প্রোডাকশন কস্ট সেন্টার, এরিয়া না, প্রোডাকশন কস্ট সেন্টার প্রথম, যেখানে মূল প্রোডাকশনটা হয়। প্রোডাকশন কস্ট সেন্টার, যেমন এক্সাম্পল বলছিলাম যে গার্মেন্ট যদি হয় কাটিং, সুইং বা ফিনিশিং হলো। এন্ড দেন সেকেন্ড টাইপ হলো বলছিলাম যে প্রোডাকশন এরিয়া কস্ট সেন্টার, অর্থাৎ কস্ট সেন্টারকে ইয়ে করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যে সাপোর্ট যে সেন্টারগুলো থাকে, ডিপার্টমেন্টগুলো থাকে, সেটা প্রোডাকশন এরিয়া কস্ট সেন্টার বলে। যেমন ক্যান্টিন বলেন বা টুলিং ডিভিশন সেকশন থাকে, হ্যাঁ, যেগুলা স্মল পার্টস গুলো সাপ্লাই দেয়, ঠিক আছে? দেন 3 নাম্বার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেন্টার এন্ড মার্কেটিং কস্ট সেন্টার। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেন্টার, মার্কেটিং কস্ট সেন্টার চলে আসে, যেটা আমরা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, মার্কেটিং। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে হতে পারে কি হতে পারে, যেমন HR একটা ডিপার্টমেন্ট, তারপরে মনে করেন HR, লিগাল, অ্যাকাউন্টস, IT, all are administrative cost center. হ্যাঁ, হ্যাঁ। তিন নম্বরে মার্কেটিং কস্ট সেন্টার, সেলিং ডিস্ট্রিবিউশন, তাই না? সেলিং ডিভিশন হতে পারে একটা সেপারেট ডিভিশন, আবার ডিস্ট্রিবিউশন ডিভিশন আলাদা হতে পারে, এরকম হতে পারে। তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মোর দেন 1 ডিভিশন থাকতে পারে। তাহলে খেয়াল করে দেন, আফটার স্টেপ 3 আসার পরে কিন্তু আমাদের কি কাজটা হলো, 3 আসার পরে কিন্তু আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট বেড়ে গেল কিন্তু। যে একটা প্রশ্ন ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং কস্ট সেপারেট করা, এই কাজটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর মার্কেটিং ওভারহেডের কাজ বেড়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই আমাদের। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মার্কেটিং ওভারহেড নিয়ে আমাদের কোনো কাজ নাই, যেহেতু এটা বেড়ে গেছে আমাদের, ঠিক আছে? একটা ইস্যু আমাদের ক্লিয়ার হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং পেয়ে গেলাম। কিন্তু আমাদের যে রয়ে গেছে ফ্যাক্টরি ওভারহেড কত, এটা এখনো পর্যন্ত আইন ফ্যাক্টরি ওভারহেড কত, আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত আমরা শেষ করছি লাস্ট ক্লাসে, তাই না? লাস্ট চ্যাপ্টার 3 পর্যন্ত শেষ করে থাকে, তাহলে আপনাকে বলতে পারবেন ফ্যাক্টরি ওভারহেড কত, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত পেয়ে গেলাম, মার্কেটিং ওভারহেড কত পেয়ে গেলাম আমরা, ফ্যাক্টরি ওভারহেড কত আমরা কি এখান থেকে পাওয়া গেছে, পাওয়া যায় না, বলতে পারবেন? না বলতে পারলে বলেন, আমি বলে দিই, তার সময় নষ্ট করে লাভ নাই। বলতে পারলে বলেন, ট্রাই করেন। কে? জি স্যার, বলে দেন। সিম্পল জিনিস, এই দুটো মিলে, এই যে এটা দুটো মিলে ফ্যাক্টরি ওভারহেড, এটা দেখলে বোঝা, চার্ট দেখলে বোঝা যায়। এই দুটো মিলে আপনার ফ্যাক্টরি ওভারহেড, এটা বুঝছেন? তাহলে এই দুটো ফ্যাক্টরি ওভার যদি হয়, তাহলে আপনি বলতে পারেন ফ্যাক্টরি ওভার যদি এই দুটো মিলেই হয়, তাহলে 3টা ওভার বেড়ে পেল। ফ্যাক্টরি ওভার কত, মার্কেটিং কত, অ্যাডমিনিস্ট্রেশন কত বেড়ে গেল। কারণ আমাদের ফাংশন থাকে কি, হ্যাঁ, থাকে কি ফাংশন যদি থাকতো না, যদি আমাদের কস্ট অবজেক্ট, এই দেন খেয়াল করে দেন, কস্ট অবজেক্ট যা বলে যার জন্য কস্টিং করেছি আমরা, কস্ট অবজেক্ট সিঙ্গেল হতো, একটা হতো।
যদি আমাদের অনলি ওয়ান হতো, অর্থাৎ মনে করে আমরা তৈরি করি অনলি চেয়ার তৈরি করি, হ্যাঁ, তাহলে আমরা করতাম কি ফ্যাক্টরি ওয়ার্ড সমস্ত ফ্যাক্টরি যা আমরা পেয়েছিলাম এই দুটো এইটুকু মিলে পুরোটাই হয়ে যেত চেয়ারের জন্য, তাই না? ঠিক বলছি আমি? হ্যালো, জি স্যার। পুরোটাই চেয়ারের জন্য হতো। কিন্তু এখন যদি আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট হতো, এক্সাম্পল বলুন চেয়ার হতো, তাহলে আমরা কিন্তু আর চ্যাপ্টার 4 এর প্রয়োজন আছে, কিন্তু অ্যাবজর্পশন প্রয়োজন আছে, অ্যাকচুয়ালটা পেয়ে যেতাম, অ্যাকচুয়ালটা আর পেয়ে যেতাম আমরা। চেয়ারের অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভার হয়েছে কত চেয়ারের জন্য আর পেয়ে যেতাম, ওটা আমরা অ্যাবজর্ব করে ফেলতাম। কিন্তু যখন আপনার মাল্টিপল প্রোডাক্ট হয়, অর্থাৎ যেখানে যে ফ্যাক্টরিতে মোর দেন ওয়ান প্রোডাক্ট তৈরি হয়, যেন এক্সাম্পল আমাদের বলছে এই ফ্যাক্টরিতে আমরা চেয়ার টেবিল সোফা 3 ধরনের প্রোডাক্ট তৈরি হয়েছে মনে করেন, না? তাহলে আমাদের আরেকটা কাজ রয়ে যাবে যে এই যে ইয়াগুলো, এই ফ্যাক্টরি ওয়ার্ড গুলো অ্যাকচুয়াল অ্যাবজর্ব তো পরে করবো আমরা, অ্যাকচুয়াল চেয়ারের জন্য কত হয়েছে, টেবিলের জন্য কত, এটা বের করা লাগবে না আমাদের, এটা লাগবে। তাহলে ফার্দার কাজ রয়ে গেছে একটা 4 এসে অ্যাবজর্ব যেটা করবো আমরা। অ্যাবজর্ব করার আগে যে কাজটা করতে হবে আমাদের এই কস্টটাকে প্রথমে ভাগ করে দেওয়া লাগবে এই যে এই কস্টগুলোর মধ্যে, অর্থাৎ যে যেহেতু আমার ডিভিশন এখানে মোর দেন ওয়ান, একটা কাটিং আছে, একটা দেখেন কাটিং একটা আছে, সুইং আছে একটা, সুইং আর একটা ফিনিশিং, তিনটা ডিভিশন আছে। এখন যে কাজটা আমাদের করা লাগবে এই প্রশ্নে যে কোশ্চেনে যেটা আছে এখন যেহেতু আমাদের এটা তিনটার মধ্যে ভাগ করে দেওয়া লাগবে, ভাগ মানে অ্যাপোর্শন করে দেওয়া লাগবে, রেশিও দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। ভাগ করে দিলে যে কাজটা হয় আমাদের এই প্রোডাকশনের কস্ট সেন্টার কস্টটা আমাদের নীল হয়ে যাবে। নীল হয়ে গেলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড ওয়ান ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ, একটু তাহলে তখন হবে এটু ফ্যাক্টরি ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেট তিনটা, দেন আমরা পরে অ্যাবজর্ব করবো অ্যাজ ইউজুয়াল। এ পর্যন্ত ক্লিয়ার? বলেন কারো প্রশ্ন আসছে না আমাদের, কি কাজ করব, কেন করব, ক্লিয়ার? স্যার স্টেপ 4টা আরেকবার বলবেন প্লিজ। স্টেপ 4 বলছিলাম, স্টেপ 4 আমি বলি না, কিন্তু স্টেপ 4 কাজ করি না আমরা। স্টেপ 4 অ্যাবজর্পশন, স্টেপ 4 অ্যাপোর্শন বলছি আমরা, যেহেতু এখানে প্রোডাকশন মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট, যে একটা হতো, তাহলে আমরা এই 2 নাম্বার কস্টটাকে পুরোপুরি সরাসরি যোগ করে দিতাম। যেহেতু মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট আছে, কাটিং, সুইং এন্ড ফিনিশিং তিনটা, তাহলে প্রশ্ন আসবে এই প্রোডাকশন কস্ট সেন্টার কোনটার কস্ট কত যাবে, কোনটার কস্ট কাটিং যাবে কত, সুইং যাবে কত, ফিনিশিং যাবে কত। ক্যান্টিনের কস্টটা কাটিং কত, সুইং কত, ফিনিশিং কত যাবে, এই প্রবলেম রয়ে গেছে আমাদের, তাই না? এই প্রবলেম সলভ করতে আমরা কিভাবে সলভ করবো, আমরা অ্যাপোর্শন, আগে যে অ্যাপোর্শন করছিলাম ঠিক সিমিলার অ্যাপোর্শন করবো, মানে অ্যাপোর্শন মানে ভাগ করে দেবো রেশিও অনুযায়ী। তো ক্যান্টিনের কস্টটাকে যেটা লাস্ট ক্লাসে করছি আমরা অন সাম সুইটেবল বেসিসে, লাস্ট ক্লাস যেভাবে আমরা বেসিস আইডেন্টিফাই করছিলাম, যেভাবে বেসিসগুলো আইডেন্টিফাই করে রেশনাল বেসিস হতে হবে, অর্থাৎ চিন্তা করতে হবে এই কস্টটা কি কারণে বাড়ে বা কমে, যে কারণে যেটা বলে কস্ট বেসিস বলে এটাকে, হ্যাঁ, যে কারণে বাড়ে বা কমে সেই কারণটা বেসিস, সেই কারণ অনুযায়ী আমরা ভাগ করে দেবো। যেমন টুলিং কস্ট ভাগ করে দেবো কাটিং, সুইং এন্ড ফিনিশের মধ্যে, সিমিলার ওয়েতে ক্যান্টিন ভাগ করবো কাটিং, সুইং এন্ড ফিনিশের মধ্যে। ক্লিয়ার? মানে স্টেপ 4 এর কাজটা ক্লিয়ার? হ্যালো, জি স্যার। বলেন ক্লিয়ার না হলে বলেন। স্টেপ 4 এখন যে কাজটা করবো আমরা, স্টেপ 4 করবো আমরা, ঠিক আছে? বাট এই পর্যন্ত যা বললাম কারো সমস্যা আছে না বলেন, সমস্যা বলেন, আগে আমরা ফার্স্ট আগাতে হবে।
জি স্যার আগান। কি করবো এখন বুঝতে পারছেন কি করবো আমি? স্টেপ 5 পড়াবেন। ফোর করাবো। ফোর করাবো। ফোর করার উদ্দেশ্য কি আমাদের? অবজেক্ট কি বলেন? ফোর করার অবজেক্ট কি? কি কাজ কি জন্য ফোর করবো আমরা? জেনারেল খরচগুলোকে ভাগ করে দেওয়া, হ্যাঁ, জেনারেল খরচগুলোকে খরচগুলো ভাগ করে দেওয়া, কাটিং সুইং। স্যার Yeah. প্রোডাকশন এরিয়ার কস্ট গুলোকে আমরা স্যার কস্ট সেন্টারে ভাগ করে দিব, কাটিং সুইং ফিনিশিং। ভেরি গুড। জেনারেলকে আমরা ভাগ করছিলাম স্টেপ 3 তে ভাগ করছিলাম আমরা, যা লাস্ট ক্লাসে করছিলাম জেনারেলকে স্টেপ 3 তে করছিলাম। এন্ড 4 এ আইসা যে প্রোডাকশনের যে কস্ট সেন্টার ভাগটা, এটাকে আমরা কস্ট সেন্টারের মধ্যে ভাগ করব আমরা। ক্লিয়ার? আমরা 3 শেষ করে 4 এ করব আমরা এটা। ঠিক আছে? আচ্ছা আসেন এখানে ভাগ করতে যাইয়া যে একটা ইস্যু দাঁড়াবে, দেখেন আর এর আলাপ করে নেই। 4 এ আইসা স্টেপ 4 করব আমরা। হ্যাঁ, ইস্যুটা কি দেখেন, আমাদের আলটিমেট অবজেক্ট কিন্তু এটা করা, মানে ইউনিট কস্ট বের করা। ফ্যাক্টরি যেটা অ্যাপ্লাই করবো, অ্যাবজর্ব করবো, তখন 4টা মিলে আমাদের ইউনিট কস্ট হয়ে যাবে আন্ডার অ্যাবজর্ব টেকনিক। এটা হলে ঠিক আছে। আচ্ছা ফাইন, আসেন এখন প্রবলেম দেখেন, এখানে প্রবলেম আছে একটা দুইটা। দেখেন মনে করেন ডিভিশন, কাটিং, মনে আমরা সিম্পল যেন দুটো ডিভিশন নিলাম মনে করেন। হ্যাঁ, এটা দিয়ে প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর সাব ডিপার্টমেন্ট মনে করেন দুটো আছে, একটা মনে করেন একটা মানে টুলিং, আরেকটা মনে করেন ক্যান্টিন। ঠিক আছে? আচ্ছা এখন যে কাজটা করবো আমরা কি বলছিলাম, আমরা কাজটা করবো এই টুলিং কস্টটাকে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কাটিং এন্ড ফিনিশিং এই দুটো ভাগ করবো। সিমিলার ওয়েতে ক্যান্টিনের কস্টটাকেও কাটিং এন্ড ফিনিশিং ভাগ করবো। এই হলো আমাদের কাজে, একটা ফোরের কাজ এটাই বললাম অ্যাপ্রক্সিমেট বা কোনো বইতে লেখে রিঅ্যাপ্রক্সিমেট লেখে। হ্যাঁ, যেহেতু সেকেন্ড টাইম বা কোথাও লেখে সেকেন্ডারি, কোনো ইন্ডিয়ান বই দেখবেন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন এই ধরনের কথা লিখে দেয়। যাই হোক আপনাদের বইতে অ্যাপ্রক্সিমেট লেখা আছে, আর যেহেতু ভাগ করা হবে, শেয়ার করা হবে অ্যাপ্রক্সিমেট। দু ধরনের কেস আছে। কেস ওয়ান দেখেন, কেস ওয়ান এটা বলে নো রিসিভ প্লাস সার্ভিস, নো সার্ভিস। কেস ওয়ান এর মানেটা কি? মানে হলো খেয়াল করে দেখেন, টুলিং ডিভিশন। হ্যাঁ, টুলিং ডিভিশন মানে ক্যান্টিন মনে করেন, ক্যান্টিন সার্ভিস দিচ্ছে, কাকে সার্ভিস দেয় ক্যান্টিন বলেন দেখি? ক্যান্টিন স্যার সব ডিপার্টমেন্টে সার্ভিস দিচ্ছে। তার মানে কাটিং এর সার্ভিস দেয়, ফিনিশ সার্ভিস দেয়, তাই না? ক্যান্টিন, তাহলে ক্যান্টিনের যে যারা আছে টুলিং লোকজন কি ক্যান্টিন সার্ভিস নেয় না? নেয় না? নিতে পারে? হ্যাঁ, জি নিতে পারে। জি স্যার তার মানে পারে। কি তাহলে টুলিং ক্যান্টিন তো সবার জন্যই। হ্যাঁ, ক্যান্টিন তো সবার জন্যই। বুঝছেন? আমি দেন গেল। তার মানে কি আমরা দেখছি ক্যান্টিন সার্ভিসটা টুলিং কেও দিবে, তাই না? টুলিং কে দিবে। তাহলে কেস ওয়ান যেটা বলতাম নো রিসিভ সার্ভিস মানে কি? মানে হলো সাবজেক্ট ডিপার্টমেন্ট যা আছে এটা এর মানে হলো সাবজেক্ট ডিপার্টমেন্ট দুটো, টুলিং আর ক্যান্টিন। সাবজেক্ট ডিপার্টমেন্ট একটাকে সার্ভিস দিবে, বাট একটাকে সার্ভিস দিবে না, এটাকে বলে নেওয়া হচ্ছে। আমাদের এক্সাম্পলটার মধ্যে যা করছিলাম, কে কাকে সার্ভিস দেয়, কে কাকে দেয় না বলেন দেখি। দিবে কিন্তু টুলিং ক্যান্টিনকে দিবে না। রাইট, ভেরি গুড। দিস ইজ দ্য কেস ওয়ান বলছি আমরা, তাই না? আমাদের কেসটা বলছি, এক্সাম্পলটা বললাম ক্যান্টিন দিচ্ছে টুলিং কে, বা টুলিং ক্যান্টিন দিচ্ছে না, তাই না? এই ধরনের সার্ভিস যদি হয় তখন আমাদের প্রশ্ন আসবে, তাহলে ডিস্ট্রিবিউশনটা কোনটা আগে ভাগ করব? টুলিংটা আগে ভাগ করব না ক্যান্টিনটা আগে ভাগ করব? কোনটা ভাগ করলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ক্যান্টিন টুলিং দুটো নীল করে দেয়া। হ্যাঁ, দুটো নীল করে দেওয়া। যেহেতু নীল করে দেয়া, তাহলে কোনটাকে আগে ভাগ করলে দুটোই নীল করা সম্ভব হবে?
ক্যান্টিন ক্যান্টিনকে আগে ভাগ করলে স্যার, হ্যাঁ ক্যান্টিনকে আগে ভাগ করলে, নিয়ম ক্যান্টিনকে আগে ভাগ করলে তাহলে দুটাকেই জিরো করা সম্ভব হবে। হ্যাঁ রাইট, ভেরি গুড ভেরি গুড। এটা ফর্মুলা কি তাহলে? ক্যান্টিনকে আগে ক্যান্টিন আগে ভাগ করলে জিরো করা সম্ভব হবে। তাহলে আমরা এটা তো এখান থেকে দেখে বললাম। তাহলে যদি থিওরিটিক্যালি বলি, থিওরি কি বললে এটা এই যেটা বললেন কথাটা, এই কথা কভার হবে থিওরিটিক্যাল। এক্সাম্পল তো থিওরি আসবে, মানে থিওরি দিয়ে দিবে। কে বলা যায় থিওরিটিক্যালি? তার মানে থিওরি বলতে হয়, আমরা যদি এভাবে বলি, হ্যাঁ কোনটা আগে ভাগ করবো, এটা থিওরি। হ্যাঁ আমরা the department or cost center which provides highest, the department provides highest with provide services, তাই না? এটা বলা যায়। যেমন যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি নাম্বার অফ ডিপার্টমেন্ট সার্ভিস দেয়, সেটা আগে ভাগ করবেন। বলা যায় না? বলা যায় না? স্যার বলা যায় স্যার। যেটা সবচেয়ে বেশি, যে সার্ভিস ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট সার্ভিস দেয়, সেটা আপনি সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট হাইয়েস্ট নাম্বার অফ সার্ভিস ডিপার্টমেন্ট, এটা রাষ্ট্র দরকার নেই। সার্ভিস ডিপার্টমেন্ট হাইয়েস্ট নাম্বার অফ সার্ভিস ডিপার্টমেন্ট ভাগ করে সেটা আগে ভাগ করবেন। আর যে সবচেয়ে কম সার্ভিস সার্ভিস দেয় না, যেটা সার্ভিস দেয় না, সেটা সবার শেষে করবেন। এই হলো ফর্মুলা। ফর্মুলাটা কথা রাখবেন। এক্সাম্পল তো আপনাকে এক্সাম্পল না দিয়ে আপনি বলে দিবে কোন ডিপার্টমেন্ট ডাজ নট, when the not receive service, which department will be apportion first or last। এই ধরনের কোশ্চেন দিয়ে দিয়ে মনে করেন, হ্যাঁ, যে আপনার যখন সার্ভিস ডিপার্টমেন্ট, when there are two service department, more than one service department, which service department cost will be apportioned first or লাস্ট। এই ধরনের কিন্তু এমসি দিয়ে দিই আপনাকে। তখন কিন্তু আপনি ক্যান্টিন এক্সাম্পল থাকবে না, তখন আপনাকে কিন্তু থিওরিটা বুঝতে হবে, কনসেপচুয়াল। তার মানে কি, থিওরিটা যদি আমরা চিন্তা করি যে ডিপার্টমেন্ট গুলো, হ্যাঁ, সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট সার্ভিস দেয়, সেটা আমরা আগে ভাগ করবো সার্ভিস। এটা হলে ফর্মুলাটা করা যায়, তৈরি করা যায় ফর্মুলাটা। কথা বলেন না কেন? জি স্যার। তাহলে মেন কথা হলো আপনি লজিকটা বুঝবেন, ফর্মুলা বুঝবেন। এই দিস ইজ লজিক, দিস ইজ ফর্মুলা, এটা বুঝবেন। এটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার রিয়েল লাইফ এক্সাম্পল আপনার ইজি হবে। এক মিনিট থাকেন। ঠিক আছে স্যার, 1 মিনিট। ওকে।
হ্যালো, আছেন? হ্যালো, হ্যালো, আছি, আমরা সবাই আছি জি ইনশাল্লাহ স্যার আছি। আছি। স্যার আমরা সবাই হ্যাঁ তাহলে হ্যাঁ দেখেন জিনিসটা ক্লিয়ার, ফর্মুলাটা ক্লিয়ার। জি স্যার শুনতে পান না? শুনতে পান না? কথা বলেন দাদা, আপনারা শুনতে পান না নাকি? জি স্যার শুনতেছি। কথা বলেন না কেন? জি স্যার শুনতেছি স্যার। তা কথা বলেন না কেউ কেন? ক্লিয়ার না হলে বলবেন তো, হয়তো বলবেন বুঝে নাই। আচ্ছা আসেন, তা আমাদের যে যেটা ছিল কোশ্চেন প্র্যাকটিক্যাল আসে যে কোথায় আমাদের ছিলাম আমরা, তাই না? আসেন। দেন আমরা অ্যাবজর্পশন কস্টিং ছিলাম আমরা লাস্ট ক্লাসে, আমরা ছিলাম কোথায় দেখেন আপনাদের, অ্যালোকেশন ওভার অ্যাপরশনমেন্ট। দেন এই অঙ্কটা কমপ্লিট করতে আমাদের, তাই না? এই অঙ্কটা কমপ্লিট হচ্ছে আমাদের, ঠিক আছে? স্টেপ 3 দেখেন। হ্যালো, জি স্যার। জি ঠিক স্যার আছে? কমপ্লিট হচ্ছে। এন্ড দেন স্টেপ 4 যেটা বলছিলাম, এই যে 4 এসে আমরা অ্যাপরশনমেন্ট ডেভেলপমেন্ট কস্ট যেটা বলছিলাম আমরা করব আমরা, তো প্রোডাকশন ডেভেলপমেন্ট। দেখেন যেটা এক্সাম্পল দিলাম দুভাবে হবে, নো রিসিভ সার্ভিস যেটা ডাইরেক্ট মেথড, নো রিসিভ সার্ভিস যেটা এক্সাম্পল দিলাম, আর রিসিভ প্লাস সার্ভিস আছে এটা আমরা পরে দেখবো আমরা। নো রিসিভ সার্ভিস এটা এক্সাম্পল দেখা যায়, এক্সাম্পল দেন যেটা প্রশ্ন আপনি P1 P2 আছে, সার্ভিস দুটো S1 S2 দুটো আছে। দেন S1 দেন P1 কে দেয়, P2 কে দেয়, আবার S1 S2 কে দেয়। whereas S2 এর খেয়াল করে দেন অনলি প্রোডাকশন ডেভেলপমেন্ট P1 P2 কে দেয়, বাট S2 1 কে দেয় না। তার মানে নন রিসিপ্রোকাল নেচার, যেটা এক্সাম্পল দিলাম, যে ক্যান্টিন দেয় বাট টুরিং দেয় না, এই নন রিসিপ্রোকাল নেচার। নন রিসিপ্রোকাল নেচারে যখন হয় তখন আমাদের ডাইরেক্ট মেথড যেটা বললাম সরাসরি ডাইরেক্ট মেথড নাম করল ডাইরেক্ট মেথড, বইতে হয়তো ডাইরেক্ট নাম এক বইতে একবার নাম লেখে, নামটা ইস্যু না। ইস্যু হলো আমরা ওই প্রথমে যে ফর্মুলা বললাম যে সার্ভিস যে সার্ভিস ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি সার্ভিস দেয় আগে করবো, ভাগ করে দেবো। যে সবার একদম দেয় না, সার্ভিস দেয় না অন্য ডিপার্টমেন্টকে, সেটা সবার শেষে করবো। এটি হলো ফর্মুলা আমাদের, ঠিক আছে? বেসিসটা জাস্ট আগের মতোই, মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই। আগে যেভাবে করছি আমরা, অর্থাৎ যে আগে যেভাবে করছি, কি করছি আমরা আগে যেভাবে করছি আমরা, যে রেশনাল বেসিসে হবে, ধরতে হবে যে আমাদের এই কস্টটা কি কারণে বাড়ে বা কমে। যে কারণে কস্টটা বাড়ে বা কমে নর্মালি সেটা আমরা বেসিস হিসেবে ধরবো আমরা। যেমন ধরুন স্টোরের জন্য কি কর নাম্বার ম্যাটেরিয়াল ইকুয়েশন, যদি স্টোরের মধ্যে থাকে ম্যাটেরিয়াল থাকে, তাহলে স্টোরের কস্টটা কি ভাগ হবে, যতবার ম্যাটেরিয়াল ইকুয়েশন দিবে ডিপার্টমেন্ট থেকে ততবারই ততবার অনুযায়ী ভাগ হবে। কারণ ম্যাটেরিয়াল ইকুয়েশনের উপর বেস করে কিন্তু স্টোরের কস্টটা আমরা ইনকার হয়, না দিলে কিন্তু স্টোরের কস্ট লাগবে না। সিমিলার যে মেইনটেনেন্স কস্ট কি হবে, আওয়ার্স মেইনটেনেন্স ওয়ার্ক ডান বাই ইচ কস্ট সেন্টার, কত ঘন্টা কোন কস্ট সেন্টারে কত ঘন্টা মেইনটেনেন্স কাজ করা লাগছে তার উপর বেস করে কিন্তু মেইনটেনেন্স কস্টটা বাড়ে। সুতরাং এই আওয়ার মেইনটেনেন্স কস্টটাই কিন্তু তার জন্য বেস হওয়া উচিত। প্রোডাকশন প্ল্যানিং কস্ট কি হবে, ডাইরেক্ট লেবার আওয়ার্স ওয়ার্ক ইন ইচ প্রোডাকশন কস্ট সেন্টার। হতে পারে প্রোডাকশন কস্ট সেন্টারে ডাইরেক্ট লেবার আওয়ার নরমালি যে প্ল্যানিং করা লাগে, ডাইরেক্ট লেবার আওয়ার কত ঘন্টা কাজ করছে, তাহলে সেই ঘন্টা কাজ ধরে আমরা ভাগ করব। দিস আর এক্সাম্পল, বেসিস এক্সাম্পল। আসেন এক্সাম্পল দেখেন, আমরা করে দেখি আমরা এক্সাম্পলটা। আপনার যেটা প্রশ্নটা আমরা দিয়ে দেওয়া ছিল, যদি কারো কপি না থাকে কপিটা একটু মোবাইলে করে নেন,
আমরা অঙ্কটা প্র্যাকটিস করবো আমরা, যাতে আমাদের বোঝার সুবিধার জন্য প্র্যাকটিস করবো, ঠিক আছে? এক্সাম হলে কিন্তু এটা ছোট ছোট কারো এক্সাম্পল দিয়ে দিবে আপনাকে, যেহেতু এমসিকিউ প্রশ্ন আপনার থিওরি দিবে কনসেপচুয়াল, সাথে কিন্তু এই ধরনের এক্সাম্পল দিয়ে আপনাকে করতে বলবে, ঠিক আছে? যেমন ধর এবিসি ওয়াশিং মেশিন প্রোডাক্টস প্রডিউস এ স্ট্যান্ডার্ড ওয়াশিং মেশিন ইন 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট। 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, মেশিনিং, অ্যাসেম্বলি এন্ড ফিনিশিং, এন্ড 2 সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড প্রোডাকশন কন্ট্রোল। বুঝছেন? দুটো সার্ভিস আছে আর 3টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে। Cost for last year when 2000 machines were produced were as below. দেখেন, তার মানে কস্ট আপডেটটা কি? কস্ট আপডেট ওয়াশিং মেশিন, দেখছেন ওয়াশিং কয়টা হয়েছে? 2000, তার পেয়ে গেলেন 2000 ওয়াশিং মেশিন তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে কস্ট আপডেট 2000 ওয়াশিং তৈরি, সিঙ্গেল কস্ট আপডেট তৈরি হয়েছে। এখন it is estimated that the benefits derived from the service department as follows. আর সার্ভিস ডিপার্টমেন্ট বেনিফিট গুলো এখানে দেয়া আছে, দেখেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট এন্ড প্রোডাকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট, দুটো সার্ভিস ডিপার্টমেন্ট, তাই না? দেখেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট সার্ভিস দিচ্ছে, এখানে বেসিস গুলো ভাগ করে দেওয়া আছে, রেশিও পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে আপনার বেসিস ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? বেসিস ভাগ করে দেওয়া আছে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে আপনার বেসিস ভাগ করে দেওয়া আছে। আপনারা বুঝতে পারছেন নাকি? কথা কেউ বলেন না, চুপ, একদম চুপ, কারণ নাকি? হ্যালো, স্যার শুনতেছি। আজকে কথা বলেন কারণ, হ্যাঁ আজকে কথা বলেন কারণটা কি? প্রতিদিন কথা বলেন, সবাই কথা বলেন দেখি। আজকে সবাই ভালো বুঝতেছে সেই কারণে। আজকে সবাই হ্যাঁ ভালো বুঝতেছে সেই কারণে। না বুঝলে স্যার কোশ্চেন করতো, যেহেতু করে না সেটা সবাই বুঝে। ডেইলি কথা বলতো, এখন কথা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, ফাইন। না দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আমাদের ভালো বুঝতে তাড়াতাড়ি আগানো যাবে। আমাদের অনেক বাকি রয়ে গেছে, আমাদের ভালো বুঝলে দেখেন এখানে দেখেন, খেয়াল করেন এখানে বেসিস গুলো দেওয়া আছে, কিন্তু তার মানে ভাগ করে দিয়ে পার্সেন্টেজ তার রেশিওটা করে দেওয়া আছে, আপনার সহজ করার জন্য করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখেন মেশিন ডিপার্টমেন্ট, যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এটা একটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। হ্যাঁ, 3টা সার্ভিস দিয়ে খেয়াল করে দেখেন, মেশিনিং কি এত সার্ভিস দেয়, আর প্রোডাকশন কন্ট্রোল একটা সার্ভিস ডিপার্টমেন্ট, সার্ভিস দেয় 4টা ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট কিন্তু অনলি প্রোডাকশন ডিপার্টমেন্ট সার্ভিস দিচ্ছে, আর কন্ট্রোল ডিপার্টমেন্ট খেয়াল করে দেখেন ও 3টা প্রোডাকশন সার্ভিস দিচ্ছে, দেওয়ার পরেও যেটা সার্ভিস ডিপার্টমেন্ট ছিল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তাকেও সার্ভিস দেয়। তাহলে এই দিস ইজ নন রিসিপ্রোকাল নেচার, যেটা নন রিসিপ্রোকাল নেচারটা ক্লিয়ার? রিসিপ্রোকাল, নন রিসিপ্রোকাল ক্লিয়ার? বলেন, তারপর বলেন। স্যার হ্যাঁ, না থাকলে আগাই আমরা, ঠিক আছে? দিস ইজ নন রিসিপ্রোকাল নেচার। কারণটা কি? কারণ হলো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং প্রোডাকশন কন্ট্রোলকে সার্ভিস দেয় না। হ্যাঁ, প্রোডাকশন কন্ট্রোল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কে সার্ভিস দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, তার মানে দিস ইজ নন রিসিপ্রোকাল, এই কারণে নন রিসিপ্রোকাল। ফাইন, তাহলে এখানে এই অঙ্ক দিয়েছে, প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ওভারহেড অ্যালোটেড, মানে অ্যালোকেটেড হবে, অ্যালোকেট টু ইচ অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যালোটেড, ঠিক আছে, অ্যালোটেড প্রোডাকশন ডিপার্টমেন্ট এন্ড ক্যালকুলেট দ্য ইউনিট কস্ট অফ এ ওয়াশিং মেশিন। তাহলে এই যে কস্টগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই কস্ট নিয়ে দেওয়া আছে, দেখেন এই কস্টগুলো যা দেওয়া আছে, এই কস্টগুলো আপনাদের আলটিমেট যে কাজটা করা লাগবে, এই কস্টগুলো 3টা অনলি প্রোডাকশন ডিপার্টমেন্ট, 3টা এই 3টা প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া লাগবে। হ্যাঁ, ভাগ করতে বলছে, ভাগ করলেই হবে আপনার ইউনিট কস্ট। তারপরে ওয়াশিং একটা ওয়াশিং মেশিনের ইউনিট কস্ট কত, এটা আপনি পাবেন, ইউনিট কস্ট কত এটা পাবেন। এই জিনিসটা খেয়াল লক্ষ্য করে দেখেন, আমরা একটু আগে যারা এক্সেল শিটে করলাম যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মাথায় রাখলে কিন্তু হয়ে যায়। দেখেন এসে কনসেপ্ট আছে, যেমন ইউনিট কস্ট কিভাবে বের করবো, কি বলছিলাম মানে বলেন একজন? ইউনিট কস্টে যে করছিলাম, এক্সেল শিটে করছিলাম,
কি কি আসবে বলছিলাম আমরা দর্শক কষ্ট থেকে? স্যার ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট। ঠিক আছে, আপনার কথা কারেক্ট, কিন্তু আমি যে এক্সেল দেখালাম একটু আগে আমরা এলিমেন্ট ওয়াইজ কি কি আসবে বলছিলাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, বলেন। ডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল আর ফিক্সড। হ্যাঁ, ভেরি গুড, আপনি বলতে পারছেন। তবে এলিমেন্ট ওয়াইজ আমরা ওখানে তাহলে এখানে দেখেন, খেয়াল করে দেখেন আমাদের রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্ট ছিল কিন্তু এই ওয়াশিং মেশিনের ইউনিট কস্ট কত দেখছেন? ওয়াশিং মেশিন ইউনিট কস্ট কত দেখছেন? ইউনিট কস্ট বলতে অল ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে না? আসবে না? আসবে? স্যার আসবে। জি স্যার আসবে। আসবে। তার মানে এখানে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আপনার কোশ্চেন বুঝতে হবে কি চেয়েছে আপনাকে। তাহলে 2000 ওয়াশিং মেশিন তৈরি করছে, 2000 ওয়াশিং সমস্ত কস্ট দিয়ে আছে এখানে। তার মানে এখানে সমস্ত কস্টকে ম্যাটেরিয়াল ডাইরেক্ট এক্সপেন্স দিয়ে ওভারহেডকে অ্যাপোর্শন করে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট কস্ট বের করতে হবে, এবং 2000 ভাগ করলে আমাদের হয়ে যাবে পার ইউনিট আমাদের কস্ট, কি বলে এই পার ইউনিট ওয়াশিং মেশিন কস্ট। ফুল ফ্লেট অঙ্ক এটা পড়লে ক্লিয়ার হবে। দেখেন, তাহলে আপনাদের যারা কোশ্চেনটা হাতে নাই, আপনি ছবি তুলেন, কোশ্চেনটা ছবি তুলেন, আমরা অঙ্কটা করবো। আমরা ছবি না থাকলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? স্যার এটা তো দিয়ে দিয়েছিলেন আপনি, আছে তো, এটা দিয়েছিলেন আমাদের। এসি আপনার সামনে আছে? জি জি আছে, পিন করা সামনে আছে। আছে? জি স্যার স্যার। সবার সামনে নাই, আপনি স্যার একটা ছবি তুলুন। তাদের সামনে নাই, আপনার সবাই ছবি তুলেন, সবাই লাগবে তো, সবাই তুলে ছবি। কেন আপনার যদি আমি তুলে তো লাভ নেই আপনার কোনো, ঠিক আছে? আর শিখতে হবে আপনাদেরকে। আপনারা যদি না শিখতে পারেন, যাদের ইয়েটা ম্যাথটা সামনে রেখে করতে পারবেন, তাহলে বুঝবেন। আর যে আমি যে করা দিতে বুঝবেন না, পরে ভুলে যাবেন, বুঝছেন? ম্যাথটা সামনে নেন সবাই। আপনার ছবিটা তুলে রাখেন, যাতে অঙ্ক করার সময় সামনে থাকে, ঠিক আছে? আমি তুলে লাভ নেই তো। জি স্যার, ঠিক আছে। আর যাদের ওপেন করা আছে সামনে, সমস্যা নেই, কোনো তোলা লাগবে না। এই যে কস্ট, সমস্ত এই কস্ট গুলো এখান দিয়ে আছে, বুঝছেন? এখান থেকে আমাদের করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা আমরা এক্সেল শিটে করি, আমরা সহজ আমাদের জন্য, ঠিক আছে? আমরা এক্সেল চলে যাই আমরা। আচ্ছা, আলটিমেটলি সমস্ত কস্ট গুলো অ্যাকুমুলেট হবে ইন প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে? যেটা আমরা বলছিলাম প্রোডাকশন ডিপার্টমেন্ট, 3টে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে আমাদের, তাই না? দেখেন, মেশিন শপ, তাই না? মেশিন শপ ছিল, দেন ছিল আমাদের অ্যাসেম্বলি, এন্ড দেন ছিল আমাদের ফিনিশিং। একটা কলাম টোটাল করে রেখে আমরা দেখেন, যেহেতু আপনাদের এমসি কোশ্চেন, এরকম ফুল ফ্লেশ প্রশ্ন হয়তো দিবে না, বাট এখান থেকে পার্ট বাই পার্ট তুলে দিয়ে আপনাদের এমসিকিউ সেট করে দেন। আপনি যদি না বুঝেন, যে কোনো পার্ট দিয়ে দিই আপনাকে, বুঝছেন? তবে ফুল ফ্লেশ দিতে পারে। আপনার যদি একটা প্রশ্ন দেয়, একটা প্রশ্ন আপনাদের কিন্তু থাকে ডিটেল প্রশ্ন থাকে, তাই না? সেখানে বেশ কোশ্চেন থাকে। যদি একটা প্রশ্ন সেখানে বেশ কোশ্চেন থাকে, আপনার লাস্ট ইয়ার কোশ্চেন দেখছেন কেউ? দেখেন নাই? দেখছেন কেউ? হ্যালো, লাস্ট ইয়ার কোশ্চেন দেখছেন আপনারা? হ্যাঁ স্যার। না স্যার দেখিনি স্যার। হ্যাঁ, কোশ্চেন না দেখলে তো বুঝবেন না। কোশ্চেন দেন, দিস লাস্ট ইয়ার কোশ্চেন। হ্যাঁ, দেখেন, একটা রিয়েল লাইফ এক্সাম, লাস্ট কোশ্চেন, লাস্ট পরীক্ষা এক্সাম, বুঝছেন? রিয়েল লাইফ একটা প্রশ্ন থাকে, দেন পার্ট 1 সিনারিও বেস কোশ্চেন থাকে। সিনারিও বেস কোশ্চেনটা এটা দিস ওয়ান বড় কোশ্চেন থাকে। এই যে প্রথম কোশ্চেনটা পার্ট 1 এর মধ্যে রিকোয়ারমেন্ট থাকে। দেন এখানে কিন্তু আপনাদের যাদের কম্পিউটার বেসড, কম্পিউটারের মধ্যে শুধুমাত্র যে কাজটা করতে হবে, অঙ্কটা করা লাগবে, আপনার রাফে করবেন,
করার পরে জাস্ট এখানে ফিগার বসাবেন, এই যে দেখছেন, এই যে এই কলাম, এই দুটো কলামে ওদের রেভিনিউ কত আছে বসাবেন, কস্ট অফ সেল কত, গ্রস প্রফিট কত, অপারেটিং প্রফিট কত, এইভাবে বাইরের প্রফিট বের করবেন। ঠিক আছে, এই দেখেন এই পর্যন্ত। এটা বড় অঙ্ক। প্রথমে একটা কোশ্চেন থাকে, এর নাম্বার ছিল 20 নাম্বার, 20 নাম্বার ছিল এখানে, 20 নাম্বার মতো থাকে বোধহয়। মার্কিং মার্ক এখানে লেখে নাই। মার্কটা এই বড় একটা কোশ্চেন চেয়ার বেস কোশ্চেন থাকে। আপনার পুরো অঙ্ক ফুল ফ্রেজ অঙ্ক কিন্তু আপনাদের করা লাগবে, এক্সাম হলে রাফে করা লাগবে, শুধুমাত্র রেজাল্ট গুলো আপনি বসা দিবেন এখানে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন বড় অঙ্ক যে কোনো চ্যাপ্টার হতে পারে, গত বাইরে থেকে দিচ্ছে, বাজার থেকে দিচ্ছে, আপনারা যে যেটা করাচ্ছি আমি এই ধরনের অঙ্ক দিয়ে দিতে পারে, অঙ্ক দিয়ে দিতে পারে যে কোনো কোশ্চেন থেকে, বাজার থেকে দিতে পারে, স্ট্যান্ডার্ড কস্টিং দিতে পারে, হ্যাঁ আপনার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভ দিতে পারে, যে কোনো জায়গা থেকে বড় একটা কোশ্চেন আগের মতো বড় কোশ্চেন দিয়ে দেবে। অর্থ একটাই, আপনি করতে হবে অঙ্কটা করে জাস্ট রেজাল্ট গুলো, যেসব রেজাল্ট চেয়েছে আপনাকে সেই রেজাল্ট গুলো বসাবেন। যেমন এখানে চেয়েছে কি রেভিনিউ কত চেয়েছে আপনাকে, কস্ট অফ সেল কত, ইফ ইউ জাস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো আপনি কম্পিউটারের মধ্যে ফিগার গুলো বসা দিবেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। দিস ইজ কল্ড সিনিয়র বেস কোশ্চেন। আর পার্ট 2 তে সবগুলা দিস ইজ দ্য শর্ট কোশ্চেন গুলো, এমসিকিউ দেখেন। যে এমসিকিউ এখানে 33টা মতো কোশ্চেন থাকে সম্ভবত, ওটা আছে। This is real life exam question. খুব সম্ভবত কটা 33 বোধ হয়, 32টা, হ্যাঁ 32টা কোশ্চেন থাকে। ঠিক আছে, 32টা কোশ্চেনের ভ্যালু হলো আড়াই নাম্বার করে। আড়াই নাম্বার কত হয় 64, আর 16 কত হয় 80। ঠিক আছে, 20 নাম্বার সিনিয়র বেস কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে যে সিনিয়র বেস দেখালাম সেটা 20 নাম্বার 20 নাম্বার, এখানে 32টা করে থাকবে আড়াই মার্ক করে 80। এভাবে আপনাদের কোশ্চেন প্রতি এক্সামের সিটিং হবে, সেম হবে, কিন্তু স্ট্রাকচার সেম। সুতরাং আপনার বড় একটা অঙ্ক সবসময় প্রতিবারই একটা করে দিবে, যে কোনো চ্যাপ্টার দিতে পারে। এটা কোনো চ্যাপ্টার মানে ইয়ের থেকে 2 দেওয়ার সম্ভাবনা কম, 3 থেকে 11 পর্যন্ত এই 9টা চ্যাপ্টারে 9 চ্যাপ্টারে যে কোনো চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন দেওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন সম্বন্ধে বলেন স্যার বড় কোশ্চেন থাকবে কোন পেজ? বললাম কি বললাম, চ্যাপ্টার 3 থেকে 11 পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত যে কোনো চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন সেট করতে পারে। 3 থেকে 11 পর্যন্ত 1 2 3 1 2 এর মধ্যে বড় কোশ্চেন সেট করার সম্ভাবনা কম, একের মধ্যে তো থিওরিটিক্যাল একের মধ্যে, আর 2 নাম্বার যে ম্যাটেরিয়াল ইনভেন্টরি ওখান থেকে দেওয়ার সম্ভাবনা কম। তবে 3 পড়াচ্ছে আমাদেরকে, ও 3 থেকে শুরু করে 11 পর্যন্ত যে কোনো চ্যাপ্টার থেকে দিতে পারে। যেমন এই কোশ্চেন লাস্ট ক্লাসে 6 বাজেট হলো চ্যাপ্টার 6 আছে আপনাদের, তাই না? গতবার দিয়েছিল বাজেট থেকে, তার মানে চ্যাপ্টার 6 থেকে যারা ভালো করতে পারছে তারাই কিন্তু আমরা করতে পারবে, বাজেট করতে হবে। ঠিক আছে, কোন কোশ্চেন আছে এই সম্বন্ধে? রিয়েল লাইফ এক্সাম প্রশ্ন বলেন, কোশ্চেন আছে থাকলে বলেন, আমরা আগাই। ঠিক আছে, হ্যালো স্যার আগান, স্যার আগাইতে পারেন? আচ্ছা ফাইন। আচ্ছা অঙ্ক দেখে যেটা বলছিলাম, আমরা এই এক্সাম্পল করছি, আমরা এক্সাম্পলের মতো যে অঙ্ক করছি সিমিলার টাইপের অঙ্ক আপনারা দিয়ে দিতে পারে, কিন্তু এক্সামে সিনিয়র বেস সেট করতে পারে। সিনিয়র সেট করে আপনার জাস্ট রেজাল্ট গুলো আপনি মানে ইম্পর্টেন্ট পয়েন্ট রেজাল্ট গুলো আপনার কত বের এই কম্পিউটারে সেট করে দেওয়া লাগবে, ফিল দ্য গ্যাপ শেষ আছে, বুঝছেন? করতে পারে কিন্তু। আমরা অঙ্ক তাহলে যেহেতু আমাদের দেন, আমরা বলতে হবে এখানে দেন অ্যাবজর্ব কস্ট, এটা বলছিলাম, যেটা বলছিলাম আমরা ইউনিট কস্ট বের করতে হবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্স এন্ড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্ব করে। ঠিক আছে, অ্যাবজর্ব করে এখানে যেটা ইউনিট করতে বলছে, দিস ইজ অ্যাবজর্ব করে নাই, দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ধরে, অ্যাবজর্ব করার আগেই করতে বলছে, আপনি অ্যাকচুয়াল ধরে করতে বলছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ধরে করতে বলছে। তাহলে আসেন এখানে সবগুলো আসবে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, যেহেতু ম্যাটেরিয়াল ওভারহেড গুলা আপনার সব অ্যাকচুয়াল আসবে, আর ফ্যাক্টরি ওভারহেডটা আমরা আকর্ষণ করে অ্যাকচুয়ালটা দিয়ে দেবো আমরা। ঠিক আছে, আসেন ম্যাটেরিয়াল সম্বন্ধে কি বলছে, ম্যাটেরিয়াল কত বলছে বলেন? ম্যাটেরিয়াল মেইন সব কত আছে বলেন দেখি, বলতে পারবেন কত আছে?
2,40,000 হ্যাঁ অ্যাসেম্বলি 60,000 1,60,000 ফিনিশিং 40,000 40,000 আর আছে তার মানে আরো আছে তার মানে সাবি ডেভেলপমেন্টের কস্ট আছে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং আচ্ছা আপনার সাবি ডেভেলপমেন্ট যে কস্টটা আচ্ছা আপনাকে একটা কোশ্চেন কুইজ করি আপনাদেরকে হ্যান্ডলিং 4,000 দিয়ে লিখি আমরা এই তিনটা ডিপার্টমেন্ট আমরা বলছিলাম এই তিনটা ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট তাই না তিনটা প্রোডাকশন জি স্যার আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড প্রসেস কন্ট্রোল তাই না দেখেন আপনার ইয়াগুলা ক্লিয়ার রাখতে হবে প্রোডাকশন কন্ট্রোল এই দুটো ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট নাকি এই দুটো কি ডিপার্টমেন্ট বলেন এই দুটো সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন সার্ভিস রাইট হ্যাঁ সার্ভিস ডিপার্টমেন্ট রাইট প্রোডাকশন এরিয়া সার্ভিস ডিপার্টমেন্ট রাইট এখানে কি যেমন যেমন এক্সাম্পল বলছিলাম আগে এক্সাম্পল ক্যান্টিন বলছিলাম আবার ইয়া বলছিলাম কি বলে টুলিং বলছিলাম না ওই ধরনের ডিপার্টমেন্ট বুঝছেন মেইন প্রোডাকশন এখানে হয় না এখানে মেইন প্রোডাকশন না হয় এখানে ম্যাটেরিয়াল কস্ট দিচ্ছে আপনাকে তাহলে এটা কি ধরনের ম্যাটেরিয়াল কস্ট হ্যাঁ দিস ইজ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ঠিক আছে আর মেইন যে প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলো হয় কাজগুলো হয় দিস আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্লিয়ার হয়েছে কনসেপ্ট বললাম আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যেহেতু যেখানে মূল প্রোডাকশনটা হয় সেখানে যে মেইন ম্যাটেরিয়াল ইউজ হয় তাই না ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর যে প্রোডাকশন হয় না সার্ভিস দেয় সেখানে হয় ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্লিয়ার পর্যন্ত বলেন জি স্যার দেন লেবার বা ওয়েজেস এখানে ওয়েজেস বলছে ওয়েজ কত বলছে ওয়েজ মানে লেবার কত আছে বলেন 10,000 আওয়ার্স মেশিনিং 10,000 ইনটু 10,000 ইনটু কত বলছে 3.75 772 3.72 রাইট আচ্ছা অ্যাসেম্বলি কত বলছে 5,000 2.88 আওয়ার বলছে তাই না দিস Yeah, আওয়ার 2.88 2.88 রাইট 2.88 লিসেন অঙ্ক ম্যাথ আচ্ছা দেন ফিনিশিং কি বলছে 3,000 আওয়ার দেন আওয়ার মাল্টিপ্লাইড বাই 3.60 3.60 জি আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি বলছে আর এখানে 8,000 আছে টাকা 8,000 টাকা হ্যাঁ আর প্রোডাকশন কন্ট্রোল 11,200 আচ্ছা আপনার আমি এখানে একটা কুইজ করি আপনাদের প্রশ্ন করি এই তিনটা ডিপার্টমেন্টে খেয়াল করে দেখেন এই তিনটা ডিপার্টমেন্ট কস্ট গুলোকে আপনার রেট দিয়ে দিচ্ছে আলাদা আওয়ার দিচ্ছে আলাদা ঠিক আছে আর এই দুটো ডিপার্টমেন্টে খেয়াল করে দেখেন কোন সরাসরি টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে এর কারণটা কি বলেন কেউ দিচ্ছে না স্যার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আর প্রোডাকশন কন্ট্রোল এই দুটো তো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেহেতু সো ডিরেক্টলি তো লেবার এখানে চার্জ হয়নি আর আওয়ারও চার্জ হয়নি এই জন্য এটা যেটা কস্ট হয়েছে ডিরেক্টলি ওটা বসিয়ে দিয়েছে বাট মেশিন শপ অ্যাসেম্বলি আর ফিনিশিং এটা তো ডিরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে কাজ করেছে সো কতজন লোক কাজ করেছে আর কত সময় ধরে কাজ করে সরি পার ইউনিটে কস্ট কত হয়েছে কত সময় ধরে কাজ করেছে সেটার জন্য স্যার প্রশ্ন চাই হোক গেস কত কাজ বলছে আপনি এখানে ধ্যান খেয়াল করেন দিজ প্রশ্ন তবে ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ হয়েছে তাই না ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ হয়েছে এখানে ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ হয়েছে এখানেও ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ হয়েছে বাট এই দুটো দিজ আর নট ডাইরেক্ট লেবার কাজ করে না এখানে যেহেতু মেইন ডিপার্টমেন্ট না এখানে ডাইরেক্ট লেবার দিজ আর ইনডাইরেক্ট লেবার ঠিক আছে ইনডাইরেক্ট লেবার আমাদের কোনো ফাংশন নাই আমাদের যে ফাংশন ডাইরেক্ট লেবার নেই বুঝছেন তাই এই জন্য এই দুটো টোটাল অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে আর একটা কারণ হলো ডাইরেক্ট লেবার কত ঘন্টা বোঝার জন্য দিচ্ছে আপনার বুঝছেন
জি স্যার। ক্লিয়ার দেবা জি আপনি প্রত্যেক কারণ বুঝতে হবে, কোশ্চেন কেন করতে হবে, কেন এটা হবে, রিজন গুলো বুঝতে হবে, প্রত্যেকটা কারণ বুঝতে হবে কেন এটা করছে কেন। দেন ডাইরেক্ট লেবার সরাসরি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাট আদার কস্ট খেয়াল করে দেখেন, আদার কস্ট আদার কস্ট কত দিচ্ছে, মেশিন সব কত দিচ্ছে 41,920, ঠিক আছে 41,000 41,000। যাদের কোশ্চেন আছে তাদের জন্য কত সুবিধা দেখছেন, বুঝতে সুবিধা, করতে সুবিধা। অ্যাসেম্বলি 12,000 12,960 960, জি ফিনিশিং 7,920 7,920 7,920 and 8,000 handling 8,000 2400 and then 2400, 2,400 ঠিক আছে ফাইন। এন্ড দেন তারপর কি বলে কস্ট গুলো এখানে চলে আসলো আমাদের, হ্যাঁ তাহলে আপনি বলেন এই আদার কস্ট এই যে দিচ্ছে, এই তিনটা আদার কস্ট আর এই দুটো আদার কস্টের মধ্যে পার্থক্য কি বলেন একদম। স্যার প্রথমগুলো ডিরেক্ট আর পর দুটো ইনডিরেক্ট। প্রথম দুইটা প্রথম তিনটে ডিরেক্ট আর পর দুটো হচ্ছে ইনডিরেক্ট কস্ট। হ্যাঁ এটা বলা যেতে পারে, কারণ যেহেতু এটা সরাসরি ডিপার্টমেন্টে, তাই এটা এই তিনটে হলো ডাইরেক্ট সাধারণ, এই দুটো হলো ইনডাইরেক্ট বলতে পারে না, হ্যাঁ তবে এটা নিশ্চিতভাবে বলা কেন প্রায় ইয়েটা কি বলে এই, তবে এটা ডিউট হতে পারে এখানে মধ্যে পারফেক্টলি ইনডাইরেক্ট হতেও পারে, কেন ইয়ের মধ্যে কি বলে মেইন ফ্যাক্টরিতে যে আদার এক্সপেন্ডিচার গুলো হয় সবগুলো ডাইরেক্ট নাও হতে পারে, ডাইরেক্ট হতে পারে। যাই হোক আমাদের যেহেতু আমরা বলছিলাম মেইন প্রোডাকশন তিনটা ডিপার্টমেন্ট হয়, এই তিনটা ডিপার্টমেন্ট কস্ট নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, অল আর প্রোডাকশন ইতে আসবে। সমস্যা হলো খেয়াল করে দেখেন এই দুটো ডিপার্টমেন্ট আমাদের কাজ কি, এই দুটো কাজ কি বলছি আমরা, এই দুটো কস্ট দেয় কোথায়, হ্যাঁ হ্যালো আমরা একটা কি করতে হবে বলেন দেখি, প্রোডাকশন কস্ট সেন্টারে যাবে, রাইট। তার মানে এই দুটো ডিপার্টমেন্ট কস্ট গুলোকে আমাদের ভাগ করে দেওয়া হবে, ওই প্রোডাকশন কস্ট তিনটা আছে, তিনটার মধ্যে ভাগ করে দেওয়া হবে, বুঝছেন। প্রথমে যোগ করে দিয়ে কত আসছে 20,000, এই যে এখন যে কাজটা করতে হবে দেখেন খেয়াল করেন, আলটিমেট যে কাজটা করতে হবে এই প্রোডাক্ট এই সার্ভিস ডিপার্টমেন্ট দুটো, এই দুটো কস্ট নীল করে দেওয়া, এই দুটো নীল করে দেওয়া, তার মানে 20,600 এই কস্ট গুলোকে আমাদের তিনটার মধ্যে ভাগ করে দেওয়া লাগবে। এটাই হলো স্টেপ 4 এর কাজ। এই 3 এই পর্যন্ত যে কাজটা দিলাম দেখাইছে 3 পর্যন্ত কাজ, কিন্তু মানে যেটা করলাম আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত কাজ, এখন এটা 4 এর কাজ, স্টেপ 4 এর কাজ কি বলছিলাম, কাজ বলছিলাম যে সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট গুলোকে আমরা নীল করে দেওয়া লাগবে, নীল করে দেবো অন সাম সুইটেবল বেসিস। তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, প্রোডাকশন কন্ট্রোল 20,600 এই দুটো কস্টকে আমরা স্টেপ 4 এ এসে অ্যাপ্রোচ ভাগ করব এই তিনটার মধ্যে। ভাগ করা যেতে এখানে বলছিলাম আমরা কোশ্চেনের মধ্যে যে নন রিসিপ্রোকাল নেচার, তাই না, নন একটা সার্ভিস একটা সার্ভিস দেয়, তাহলে সবার আয় কোনটা ভাগ করা লাগে আমাদের, প্রোডাকশন কন্ট্রোল ভাগ করবো না মেশিন সবাই সব কোনটা করবো, কোনটা করতে হবে বলেন। কোনটাই করবো প্রোডাকশন কন্ট্রোল, যে ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম সার্ভিস কস্ট দেয় তাই করবো। এখানে সার্ভিস কে দেয়, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সার্ভিস দেয় না প্রোডাকশন কন্ট্রোল দেয় সার্ভিস, প্রোডাকশন কন্ট্রোল, প্রোডাকশন কন্ট্রোল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কে সার্ভিস দেয়, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং প্রোডাকশন কন্ট্রোল দেয় না, তাই না, তাহলে আমাদের কি করতে হবে প্রোডাকশন কন্ট্রোলটাই ভাগ করতে হবে, রাইট গুড। এটাই যা প্রশ্ন ছিল আমাদের। তার মানে
অ্যাপরশনমেন্ট হ্যাঁ, তাহলে প্রোডাকশন কন্ট্রোল ভাগ করব প্রথমে। কন্ট্রোল কস্ট ছিল আমাদের কত? 13,600 ভাগ করব। ভাগ করে নিয়ম হলো আমরা বুঝতে সুইটেবল বেসিস। হ্যাঁ, বেসিসটা আমাদের দেয়াই আছে আমাদের, তাই না? বেসিসটা কি ছিল বলেন দেখি একজন, কি বলছিল বেসিসটা? কি কোশ্চেন সামনে আছে না? পার্সেন্টেজ দিয়ে হ্যাঁ, পার্সেন্টেজ বেসিসটা, রাইট। তার মানে বলছিল 13,600, তাই না? 13,600 সাথে ভাগ করব কত পার্সেন্ট? 60% নাকি? কেন কোশ্চেন দেয়া নাই? কোশ্চেনে 60% আছে, 60 30 10 মেশিন সব 60%। 40% দেয়া আছে। কোথায় পাইছেন আপনি? ও স্যার প্রোডাকশন, হ্যাঁ পাইছি 40%। আপনার কোশ্চেন দেয়া থাকে বলতে পারেন না কেন? তারপরে একে ভাগ করব কত পার্সেন্ট? 30%। 30%, রাইট। তারপরে এটাকে দেব 20%। 0.20, আর এটাকে দেব কত পার্সেন্ট? হ্যাঁ, 10%। 10 এই তো, ঠিক আছে। দেখেন তাহলে প্রশ্ন কন্ট্রোল নীল হয়ে গেল, দেখছেন? নীল হয়ে আবার দেখেন আমরা ইয়ে করি, যোগ করে দিই কত আসছে। ঠিক আছে, দেন এখন আমরা মেটাল হ্যান্ডলিং কে ধরবো। 100 হ্যান্ডলিং ছিল কত? কত পার্সেন্ট বলছিলাম আমাদেরকে? 60। কত? 60, রাইট। তার মানে 21,000 ভাগ করবো কি হলো? 20,360, তাই না? 360 ইন্টু 40, কত পার্সেন্ট? 60, ঠিক আছে। কত পার্সেন্ট? 30, না? জি স্যার। So 10%. হ্যাঁ, হওয়ার পরে দেখেন আমাদের হ্যাঁ হওয়ার পরে দেখেন স্যার এখানে কি হ্যাঁ। 20,000 হবে নাকি 21,360 হবে? কোনটা ধরছেন? আগেরটা যেমন নিলেন 13,600 টাকা প্রোডাকশন কন্ট্রোল, হ্যাঁ। তো এখানে তো 20,000 হওয়ার কথা না? 20,000 অরিজিনাল ছিল তার কাছে, তাই না? কি হ্যাঁ। 1360 টাকা আসলো না এখান থেকে কন্ট্রোল থেকে? এটা সহ হবে, এটা সহ যোগ হবে?
যদি সহজ হবে না তাহলে আমরা না যোগ না নীল করবো, নীল করতে হবে না, আমাদেরকে নীল করতে হবে তো। আমরা যদি এসব না করি নীল হবে? নীল হবে বলেন কি? না স্যার, ওটা 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 যোগ করতে হবে স্যার। ওটার সঙ্গে না করলে নীল হবে না তো। উদ্দেশ্য নীল করা, নীল করা না। এখানে নীল হয়ে গেল দেখেন। তাহলে উদ্দেশ্য হলো এই দুটো নীল করে দেওয়া। তাই বলছিলাম না, প্রথমে বলছিলাম তো আমাদের স্টেপ 4 এর কাজ হলো এই দুটো নীল করে দেওয়া, মানে সাবস্টিটিউট কস্টকে নীল করে দেওয়া। এই ছিল, তাই না? স্টেপ 4 এর কাজ। জি স্যার। খেয়াল করে দেখেন টোটাল কস্টকে দেন, টোটাল 5 লাখ যে ভাগ ছিল মিলে গেল, ঠিক আছে? তার সবগুলো কস্ট চলে আসলো কোথায়? প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে আসে সবগুলো কস্ট, ঠিক আছে? প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে আসে, তাহলে আমাদের এখানে অল আর ম্যানুফ্যাকচারিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট আছে এখানে? না স্যার, নাই। শুধু তাহলে তাহলে ইউনিট প্রোডিউস ভাগ করলে হয়ে যায় কত প্রোডিউস হইতে? আমাদের বলছিল 2000 ওয়াশিং মেশিন তৈরি, তাই না? 2000। তাহলে ইউনিট কস্ট কত? 10 পার ওয়াশিং মেশিন। হ্যালো, দেখছেন? জি স্যার। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার, মেশিন হ্যাঁ, শপে বলেন। যে ওয়েজেসটা ওইটা কিভাবে আসলো? মেশিন শপে ওয়েজেস কোনটা? এটা 1360 টাকা। না স্যার, 27200। মেশিন শপ, জি এই যে স্যার। এটা। জি স্যার। কেন কোশ্চেনটা আপনার কাছে নাই? কোশ্চেনটা স্যার কোশ্চেনে তো 3.72 দেখলাম, এই জন্য জিজ্ঞাসা করেছি। 3 দাঁড়ান, মেশিন শপে করতে বলছিল। ও 3.720, রাইট। ও সরি, ভুল আছে তো, বলবেন তো ভুল আছে। কি হবে এটা? এবার ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ। ও 3 হয়েছে, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখেন। জি স্যার। এখন বলেন কারো প্রশ্ন আছে কিনা বলেন আমাকে। এই পর্যন্ত একটা মানে লেভেল আমাদের ওই স্টেপ 4 এর যে অবজেক্ট ছিল, স্টেপ 4 করলাম, একটা পার্ট করলাম আমরা, মানে একটা নন ডিস্ট্রিবিউট নেচারে করলাম, ডিস্ট্রিবিউট পরে করবো। বলেন এটা আপনার ক্লিয়ার কিনা বলেন। স্যার জিনিসটা বুঝতে পারছি, বাট স্যার জিনিসটা বুঝতে পেরেছি, বাট নন রেসিপ্রোকাল মেথডটা যদি, নেচারটা যদি জাস্ট মানে একটা সিম্পল সেন্টেন্স যদি একবার বলতেন স্যার। 2বার বলছি, এখনো আবার রিপিট করতে বলেন আপনি আমাকে। হ্যাঁ, এখানে বলছে নন রেসিপ বলতে, দেখেন খেয়াল করেন, এটা এই দেখবেন, এই দুটো দেখবেন, মানে সার্ভিস ডিপার্টমেন্ট দেবেন। সার্ভিস ডিপার্টমেন্টে খেয়াল করে দেখেন, প্রসেস কন্ট্রোল সার্ভিস দেয় ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কে, বাট ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কিন্তু প্রসেস কন্ট্রোলকে সার্ভিস দেয় না। দেয় সার্ভিস দেয় না, বুঝছেন? জি স্যার। This is called non-reciprocal, মানে একটাকে দেয় সার্ভিস, আর একটাকে সার্ভিস দেয় না। This is non-reciprocal problem. এখন স্যার একটা কোশ্চেন ছিল স্যার। দুটাকে সার্ভিস দিবে তখন সেটা রেসিপ্রোকাল বলে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ বলেন বলেন স্যার এই জায়গায় যদি আমি কি প্রশ্ন? স্যার এই জায়গায় যদি আমি নির্ধারণ করতে না পারি যে কোন ডিপার্টমেন্টকে সার্ভিস দিচ্ছে, এই নেচারের কোনো সার্ভিস কি হইতে পারে যে দুইটাই আমি একসাথে অ্যালোকেশন হইতে পারবে? দুইটাই একসাথে অ্যালোকেশন করতে হচ্ছে। আমি এখানে যেমন নির্ধারণ করতে পারলাম যে প্রোডাকশন কন্ট্রোল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কে সার্ভিস দিচ্ছে,
আমি আগে এটা হ্যাঁ। নির্ধারণ করতে পারলাম। যদি এইরকম সার্ভিস হ্যাঁ। নেচার হয় যে দুইটার একটাও আমি নির্ধারণ করতে পারতেছি না যে কোনটা কাকে সার্ভিস দিচ্ছে, সেক্ষেত্রে কি আমি একসাথে দুইটাই অ্যালোকেশন করতে পারবো ডিরেক্ট কস্টের উপরে? আচ্ছা, কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি কোনটা সার্ভিস দেয় বা দেয় না, হ্যাঁ, এটা এটা কিন্তু এটা রিয়েল লাইফ কোশ্চেন, এটা আপনার এক্সাম হলে প্রশ্ন না, বুঝছেন? রিয়েল লাইফে যারা কস্ট অ্যাকাউন্টেন্ট থাকেন নিজেরাই রিয়েল লাইফ বুঝতে পারবেন যে কোনটা কার সার্ভিস দেন। এই যে 64% গুলো আসছে, করতে আসছে, এটা কস্ট অ্যাকাউন্টেন্টরা নিজেরাই রিয়েল লাইফ অ্যানালাইজ করে বের করছে, বুঝছেন? তাহলে আপনাকে রিয়েল লাইফে কোনটা কাকে দিবে না দিবে এটা রিয়েল লাইফে কস্ট অ্যাকাউন্টেন্টরা ইঞ্জিনিয়াররা বের করবেন, বুঝছেন? এটা আপনাদের প্রশ্ন দেখার বিষয় না, বুঝছেন? আর এক্সাম হলে কোনো কোশ্চেন নেই, এক্সাম হলে তখন এই টাইপের কোশ্চেন দিবে না, বুঝতে পারলেন? এবার রিয়েল লাইফে আপনারা রিসার্চার যারা আছেন, রিসার্চ করে বের করবেন কারে কে কত সার্ভিস দেয় না দেয় বা কোনটা কাকে দেয় কোন দায়রা তাকে, ওরা রিসার্চার যারা প্রোডাকশন ম্যানেজার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রোডাকশন ইঞ্জিনিয়াররা এগুলো বের করে। এর কস্ট অ্যাকাউন্টের কাজ নেই এটা, ঠিক আছে? বলেন, ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি করতে পারি। হ্যাঁ, দেখেন, এই কোশ্চেন দিয়েছে আপনাকে, মনে করেন এই কোশ্চেনটাই আপনাকে অনলি 2.5 মার্কেট এমসিকিউ দিয়েছে, আপনার 2.5 মার্ক। হ্যাঁ, এত বড় কোশ্চেন দিয়ে আপনাকে বললো হোয়াট ইজ দ্য ইউনিট কস্ট অফ ওয়াশিং মেশিন, এই যে আমরা 299.4 বের করলাম। হ্যাঁ, অনলি 2.5 মার্কের জন্য একটা এমসিকিউ সেট করে দিয়েছে এত বড় কোশ্চেন। করা সম্ভব? করলে কি হবে? করলে উচিত না উচিত না, বলেন আমাকে? করা উচিত না উচিত না? না বুঝলে বলেন তাড়াতাড়ি, কি বললাম, সমস্ত লাভ নাই। তাহলে স্যার 2.5 মার্ক অনুপাতে আনসার করব। 2.5 মার্ক অনুপাতে অ্যান্সার করে কথা, 2.5 মার্ক আনসার কিভাবে করবেন বলেন দেখি আমাকে। এত বড় কোশ্চেনে 2.5 মার্ক দিলে তার সমস্যা বেশি টোটাল লাগবে। কস্ট গুলো একসাথে যোগ করে পরে ভাগ করে দেব। রাইট, ভেরি গুড অ্যান্সার। স্যার ক্যালকুলেশন না করে আমরা শুধু টোটালটার উপরেই আমরা ইউনিট কস্ট বের করে ফেলবো। ভেরি গুড, এটাই অ্যান্সার। একটা খেয়াল করে দেখেন এই অঙ্কের মধ্যে, খেয়াল করে দেখেন। হ্যাঁ বলেন, দেন এই অঙ্কের মধ্যে খেয়াল করে দেখেন, এখানে সবগুলো কস্ট গুলো দিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে ম্যানুফ্যাকচারিং কস্টের বাইরে আর কোনো কস্ট আছে? আছে? নাই স্যার। আমরা জানি ম্যানুফ্যাকচারিং কস্ট একদম কস্ট থেকে অল ম্যানুফ্যাকচারিং কস্ট আসে, ইউনিট কস্ট আসে। হ্যাঁ, তাহলে প্রশ্ন ওকে। সেকেন্ড কোশ্চেন বলেন, খেয়াল করে বলছিলাম এখানে খেয়াল করে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, এই যে অনলি ওয়ান প্রোডাক্ট কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন, সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হয়। সিঙ্গেল প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে আমরা সমস্ত ম্যানুফ্যাকচারিং কস্ট যোগ করে নাম্বার অফ আউটপুট দিয়ে ভাগ করতে হয়ে যায় না? হয় স্যার, হয়ে যায়, ওটাই বলতেছিলাম। সেটাই বললাম, রাইট। হ্যাঁ, তো সিঙ্গেল প্রোডাক্ট থাকে এবং অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট আইডেন্টিফাই করতে পারেন কত ম্যানুফ্যাকচারিং কস্ট আর ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলাইয়া, তাহলে কিন্তু অল ম্যানুফ্যাকচারিং যোগ করে, যেটা আমি প্রথমে দেখাইছিলাম, এই যে দেখেন, এই যে দেখছেন অল ম্যানুফ্যাকচারিং কস্ট এটুকু, দেখছেন? তারপরে যদি অল ম্যানুফ্যাকচারিং আইডেন্টিফাই করতে পারেন কত, হ্যাঁ, যোগ করে নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ করলে ইউনিট কস্ট বেড়ে যাবে যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়। বাট এটা পারতেন না করতে যদি আপনি এখানে প্রোডাক্ট একটা ওয়াশিং না হয়ে দুই ধরনের প্রোডাক্ট হতো, মানে একটা প্রোডাক্ট রয়ে দুইটা প্রোডাক্ট রয়ে গেছে, তখন কিন্তু আপনি এখান থেকে এভাবে সরাসরি যোগ করে ভাবতে পারতেন না। বুঝতে পারলেন এবার? হ্যাঁ, আসেন তাহলে এইটুকু ক্লিয়ার সবার, তাই না? এখন সেকেন্ড পার্ট রয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখানে এটা করলাম আমরা, কি বলছিলাম আমরা 1 2 3, তারপরে নন ডিস্ট্রিবিউট নেচার, কেস 1, কেস 2, সেকেন্ড কেস রিসিপ্রোকাল নেচার। রিসিপ্রোকাল নেচার এটা জিনিসটাকে আমরা সবাই অলরেডি ডিফাইন করছি আমরা, কিন্তু অর্থাৎ একটা বোথ দুটোকেই সার্ভিস দেয়, বুঝছেন?
দুটো সার্ভিস দেয়। যেমন আমাদের এক্সাম্পল, আমাদের সিনপসিস আসছি আমরা, দেখেন এখানে দেখেন দুটো প্রোডাকশন P1 P2 যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এই দুটো সার্ভিস ডিপার্টমেন্ট S1 S2 হয় দুটো সার্ভিস, ঠিক আছে? দুটো দুটো। তো এখানে আমরা দুটো করে যে কারণে সিম্পল করার জন্য, বুঝছেন? কারণ আপনাদের এই দুটোর বেশি যদি থাকে তখন কিন্তু আমাদের সিম্পল এই অ্যাথমেটিক দিয়ে করা সম্ভব না, হ্যাঁ? তখন আপনার হায়ার ম্যাথ লাগবে বা কম্পিউটার সিস্টেম লাগবে, বুঝছেন? এই জন্য আপনাদের এক্সামে কখনো দুটো বেশি দিবে না, যেহেতু এটা আমি এক্সাম পেপার, তা আপনি এখানে হায়ার ম্যাথ করার স্কোপ নাই বা কম্পিউটার আপনার ম্যাথমেটিক্স ফর্মুলা করার স্কোপ নাই। তাহলে এখানে অনলি যেটা দিস এক্সাম্পল দুটো দিবে, যে রিসিপ্ট নেচার হয়, রিসিপ্ট নেচার হলে দুটো বেশি দিবে না, মাথায় রাখেন, ঠিক আছে? দুটো প্রোডাকশন আছে, দুটো সার্ভিস আছে। দেখেন সার্ভিস দেখেন S1 S2 কে দেয়, আপনি S2 S1 কে দিচ্ছে, তার মানে কি দুজন সার্ভিস দিচ্ছে। দিস টাইপ নেচারকে বলে রিসিপ্রোকাল নেচার। বলেন রিসিপ্রোকাল নেচার ক্লিয়ার কিনা বলেন, না হলে পরে বলবেন না বুঝি নাই। রিসিপ্রোকাল নেচার বললাম, এক্সাম্পল দিলাম, এটা ক্লিয়ার কিনা সবার বলেন। সেকেন্ড টাইপ কে বলবো না আমি, প্রশ্ন করলেন বলেন আরেকবার বলেন হ্যাঁ, আরেকবার বলেন, বুঝতে পারেন ক্লিয়ারলি। মানে এটা তো যাই দেখেন, এখানে দেখেন এক্সাম্পল দেখেন, সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা আছে, একটা 1 2, দেখছেন? দুটো সার্ভিস ডিপার্টমেন্ট। এখন দুটো সার্ভিস ডিপার্টমেন্টে আপনি মনে করেন S1 S2 কে সার্ভিস দেয়, দেখছেন? আমি আরো দেখেন, এই যে আরোটা দেখেন, S1 S2 কে সার্ভিস দেয়, ঠিক আছে? আবার S2 দেখেন, খেয়াল করে দেখেন, S2 S1 কে সার্ভিস দেয়, আরো দেখেন, আর দেখা যায় সার্ভিস দেয়, দুটোকে সার্ভিস দিচ্ছে, দেখছেন? তার মানে S1 S2 কে এবং S2 S1 কে দুইজনকে সার্ভিস দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এইটাকেই বলে রিসিপ্রোকাল নেচার। বোথ একটাকে দেয় সার্ভিস দেয়, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে এবার? নরমাল প্রোডাকশন এই ধরনের কিছু আছে? কোনটা? সরি, নরমাল প্রোডাকশন এই ধরনের কোন एग्जांपल? নরমাল প্রোডাকশনে জি স্যার, নরমাল প্রোডাকশন এই ধরনের কোন एग्जांपल আছে কি? আচ্ছা দেখাচ্ছি, আপনাদের एग्जांपल নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন আমাকে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? Yes, sir. Yeah, fine. এই एग्जांपल আসেন। তাহলে প্রশ্ন আসলো রিসিভ নেচার হইলে আমরা কিভাবে এটা সলিউশনটা কি? एग्जांपल দিয়ে আগে एग्जांपल দেখেন। एग्जांपल দেখেন, एग्जांपलটা ছবি তুলে রাখেন ম্যাথ করার জন্য আমাদের। Given the following allocated and apportion overheads for 3 production department and 2 service department. Production department A, B, C, a production P and Q. এর নাম দেয় নাই, হ্যাঁ? তাহলে নরমালি তাহলে রিয়েল লাইফে আপনার হতে পারে, আপনার মনে করেন যে আগে एग्जांपल বলছিলাম টুলিং এন্ড ক্যান্টিন, হ্যাঁ? ক্যান্টিন তো সবাইকে টুলিং ডিপার্টমেন্ট দিতে পারে, সিমিলারলি টুলিং ডিপার্টমেন্টও ক্যান্টিন সার্ভিস দেবে। ক্যান্টিনের যদি পার্টস গুলা, মানে ক্যান্টিনে যে মনে করেন কিচেনের পার্টস আসছে, যে পার্টস নষ্ট হয়ে গেলে নষ্ট সার্ভিস কে দিবে? টুলিং ডিপার্টমেন্ট দিবে, ঠিক আছে? তাহলে টুলিং ক্যান্টিন সার্ভিস দেয়, আর ক্যান্টিনও টুলিং কে সার্ভিস দেয়। টুলিং ডিপার্টমেন্টে যে লোকজন ক্যান্টিনে কিন্তু খাবার খায়, ঠিক আছে? তাহলে দিস एग्जांपल ইজ রিসিপ্রোকাল নেচার। ক্লিয়ার? জি স্যার। ফাইন। এখানে एग्जांपल রিসিপ্রোকাল, এখানে ABC দিছে, তিনটা হলো প্রোডাকশন ABC আর PQ হলো সার্ভিস ডিপার্টমেন্ট, ঠিক আছে? এন্ড কস্ট যে অ্যালোকেশন দেয়া আছে অলরেডি, এটা দেয়া আছে কস্ট কোনটা কত দেয়া আছে, এন্ড কোনটা কত সার্ভিস দিবে এখানে বলা আছে, পার্সেন্টেজ দেয়া আছে, ঠিক আছে? P এর পার্সেন্টেজ দেয়া আছে এরকম, Q এর পার্সেন্টেজ দেয়া আছে এরকম, ঠিক আছে? এখন এই অঙ্কটাই যে কাজটা করা লাগবে, P and Q এর কস্ট গুলোকে ABC এর মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া লাগে। এটাই আমাদের স্টেপ 4 এর কাজ আমাদের, তাই না? এটা করা লাগবে।
এখানে যেহেতু খেয়াল করেন পি কিউ কে সার্ভিস দেয়, কিউ পি কে সার্ভিস দেয়, তাহলে এটা এই ধরনের প্রবলেমে কিভাবে সলিউশনটা করবো আমরা? হ্যাঁ, এখানে কোনটা আগে ভাগ করবো, কোনটা পরে ভাগ করবো? দেখেন এখানে আছে তিনটা, দেখেন এ বি সি এ কিউ, ঠিক আছে? কত আছে আপনার অ্যালোকেশন কথা আমার কথা শোনা যায়? স্যার আপনার কথা বোঝা না যাচ্ছে স্যার না আপনার কথা শোনা যাচ্ছে না। কথা না, তাহলে আমি একটু করে নিই, আমাদের এটা ঠিক করে না। শুধু হুন্ডা চালাইতে পারস না, লাইসেন্স আছে? কি বললেন? কয়টা লাগবে? ভাইয়া মিউট করে কথা বলেন। লাইসেন্স করতে পরিচিত লোক আছে, কম লাগবে? ভালো ইনকাম, সাদ্দাম ভাই উনাকে মিউট করে দেন। হ্যাঁ ওটাই তো বললাম, ওনাদেরকে প্রত্যেকদিন বলা হয় তারপরে এইভাবে কথা বলে। 1200 টোটাল, খরচ আছে না? উনিও মেবি জানেন না, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এটা বাদ দিব না, দশ টাকা থাকে লাইন ধরে বসে ইয়ার। আমাদের সাদ্দাম ভাইয়ের কি নাই? আমাদের স্যার চাইলে 10-15 মিনিট ব্রেক দিতে পারে, টানা ক্লাস তো 15 মিনিট ব্রেক দিতে পারে না। এরপরে অ্যাসুরেন্স ক্লাস আছে না? ক্লাস শেষ করে একবারে